হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দ্য 7 ডেডলি সিনস সিজন 5 পার্ট 1। এটার লাস্ট সিজন হবে। যদি আপনারা এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তো ওগুলো আগে দেখে নিন, তারপরে এই ভিডিওটা দেখুন। এতে আপনাদের স্টোরিটা বুঝতে খুবই সুবিধা হবে। শুরু করা যাক আজকের ভিডিওটাকে। গল্পের শুরুর প্রথমেই আমরা দেখতে পারি পুরকুটুরি জায়গার ভেতরে দুটো ডিমন মনস্টার, যারা কিনা একে অপরের সাথে খুবই জোরে জোরে ফাইট করে যাচ্ছিল। কিন্তু তখনই তাদের মধ্যে একজন ডিমন মনস্টার অন্য একটা ডিমন মনস্টারকে মেরে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সেই ডিমন মনস্টারটা একটু যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং দেখতেই দেখতেই সে ট্রান্সফর্ম হয়ে একটা মানুষে পরিবর্তন হয়ে যায়। এবং এটা কোনো সাধারণ মানুষ ছিল না, এ ছিল বান, যে কিনা এখানে এত বছর কাটিয়ে দিয়েছিল মেলিওডাসের ইমোশনকে খোঁজার জন্য, যে সে কখন একটা ডিমনে পরিবর্তন হয়ে গেছিল সে সেটা নিজেই বুঝতে পারেনি। অন্যদিকে আমরা লিউডোশিলকে দেখতে পারি, যে কিনা একটা ক্রিস্টাল ক্লিয়ার শিল্ড ক্রিয়েট করে 7 ডেডলি সিনসের কিছু সদস্যকে নিয়ে মেলিওডাসের ডার্কনেস পাওয়ারের ভেতরে এন্টার করে। আর সেই ভেতরে আমরা দেখতে পারি মেলিওডাস, যে কিনা তার পাওয়ার লেভেলটাকে আরো পরপর বাড়াতেই থাকে নেক্সট ডিমন কিং হওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পারি অ্যাস্তারসা, যে কিনা অতিরিক্ত ডার্ক পাওয়ারকে কনজিউম করায় সে একদম পাগল হয়ে গিয়েছিল এবং সে এলিজাবেথকে নিয়ে একটা হোলি ল্যান্ডে চলে আসে। ঠিক তখনই কিং, সারিয়েল, টার্মিল আর ডেরিরি এরা চারজনে মিলে অ্যাস্তারসাকে আটকানোর জন্য ওখানে চলে আসে। অ্যাস্তারসা এখন সত্যিকার একটা মনস্টার হয়ে গেছে। অনেকগুলো কমান্ডমেন্টসকে অ্যাবজর্ব করার জন্য ও আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এলিজাবেথ এলিজাবেথ শুধু আমার কাছ থেকে ওকে কেড়ে কেউ নিয়ে যেতে পারে না। ঠিক তখনই আমরা দেখতে পারি কিং, টার্মিল আর সারিয়েল তারা অনেকগুলি অ্যাটাক অ্যাস্তারসের উপরে করতে থাকে, যার জন্য আমরা দেখতে পারি হলিল্যান্ডে অনেক বড় একটা ধামাকার সৃষ্টি হতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পারি লুডোসিয়েল, যে কিনা তার শিল্ড দিয়ে মেলিওডাসের কাছে চলে এসেছে। কিন্তু মেলিওডাসকে পাহারা দিচ্ছিল জেলডোরিস, কিউজ্যাক আর চ্যান্ডলার। আরে ইয়ার, আমি তো ভেবেছিলাম আমাদেরকে ফাইট করার দরকার নেই, কিন্তু মনে হচ্ছে ফাইট করতেই হবে। আমরা দেখতে পারি কিউজ্যাক আর চ্যান্ডলার তারা এক পলকের জন্য ওয়েট না করে তারা তাদের পাওয়ার লেভেলটাকে একদম ম্যাক্স করে নেয়। আরে এটা হচ্ছে ডিমেন্সদের মধ্যে সব থেকে পুরনো ডিমেন্স, যার নাম হচ্ছে চ্যান্ডলার আর কিউজ্যাক। এদের গায়ে এত শক্তি যে এখানে দাঁড়িয়ে থাকাই আমার জন্য অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। আমি যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারি। ঠিক তখনই আমরা দেখতে পারি লুডোশিয়াল, মার্লিন আর অ্যাসকনর তারা তিনজনই চলে যায় জেলডোরিস, কিউজ্যাক আর চ্যান্ডলারের সাথেও ফাইট করার জন্য। আরে ভাই, আর দুটো লোকেও ডেকে নিতে পারতিস, তাহলে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক হয়ে যেত। জেলডোরিস, অনেক নাম শুনেছি তোমার, আজকে আমরা প্রথমবার আমনে সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু এটাই লাস্ট দেখা হবে, এতে কোনো সন্দেহ নেই। এই 6জন এখন বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী যোদ্ধা। আমরা দেখতে পারি প্রথম অ্যাটাকটা অ্যাসকনরই করেছিল এবং এই অ্যাটাকের এতটাই ফ্রিকোয়েন্সি বার হচ্ছিল যার জন্য অন্যান্য লোক তো দাঁড়াতেই পারছিল না, এত হওয়া বইছিল। কিন্তু ওই হামলাটা সে জেলডোরিস, কিউজ্যাক বা চ্যান্ডলারের উপরে করেনি, ওই অ্যাটাকটা সে মেলিওডাসের উপরে করতে যাচ্ছিল, যাতে মেলিওডাসের ডিমান্ড কিং হওয়াটা যাতে ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি ওই জায়গাটা কোনো রকমের একটা স্ক্র্যাচও আসেনি। আবে সালা, ওই তুই কে রে? যদি তুই আর একবার মেলিওডাসের গায়ে হাত তুলেছিস না, তাহলে আমি তোর হাতটাকে কেটে রেখে দেবো। ঠিক তখনই আমরা দেখতে পারি মার্লিন, যে কিনা একটা ম্যাজিক তাদের উপরে ক্যাস্ট করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি তাদের কোনো এতে ঘন্টা ফারাক পড়ে না। আমরা দেখতে পারি কিউজ্যাক আর চ্যান্ডলার তারা দুজনেই মিলে অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু মার্লিনকে আমরা দেখতে পারি যে কিনা একটা চুটকি মেরে তাদের উপর একটা ব্লাস্ট করে তাদেরকে পিছন দিকে ছুড়ে ফেলে রেখে দেয়। আমাদের এখন একমাত্র উদ্দেশ্য এটাই যে এদের সাথে জেতা নয়, মেলিওডাসকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যাওয়া। এটা কি টেকনিক ছিল আমি তো কিছু বুঝতেই পারলাম না। ঠিক তখনই আমরা দেখতে পারি লুডোশিয়াল, যে কিনা পিছন দিক থেকে এসে তাদের উপর একটা অ্যাটাক করে দেয়, যার জন্য আমরা দেখতে পারি কিউজ্যাক আর চ্যান্ডলার তারা দুজনেই গুহার পাথরের সাথে আঠার মতো আটকে যায়। তারা ওই জায়গা থেকে নড়তেই পারে না, কারণ লুডোশেল তাদের উপরে কোনো রকমেরই অ্যাটাক করেনি, বরঞ্চ তাদের উপর একটা স্পেল কাস্ট করেছিল, যার জন্য ওরা ওইরকম ভাবে আটকে গেছিল। জেলডোরিস, আমি এটা শুনেছি তোমার মতো একটা তলবারবাজ যোদ্ধা, যেটা কিনা ডেমন ক্ল্যানে আর দ্বিতীয় নেই। ঠিক তখনই আমরা দেখতে পারি তারা অত্যন্ত দ্রুত গতি স্পিডে একে অপরের সাথে তলবারবাজি করছিল, কিন্তু কিছুক্ষণ পরে তারা যখন তলবারবাজি থেকে থামিয়ে দেয় তখন আমরা দেখতে পারি জেলডোরিসের কিছু জায়গা স্ক্র্যাচ হয়ে গেছিল এবং এরই সাথে লুডোশিলেরও কোনো কোনো জায়গায় স্ক্র্যাচ এসে গেছিল। মানে এরা দুজনে এতটাই ভয়ঙ্কর তলবারবাজি যে কেউ একে অপরের দিক থেকে কম যাচ্ছিল না। তখনই লুডোশিল তার গ্রেস পাওয়ার ফ্ল্যাশটাকে ইউজ করে দেয় জেলডোরিসের উপরে। আমরা দেখতে পারি ওই অ্যাটাকটার জন্য জেলডোরিস সে তার নিজের জায়গা থেকে একটু নড়তে পারছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি বানকে, যার জন্য কত বছর যে কেটে গেছিল তার কোনো ঠিকানা নেই, কিন্তু সে কিছুতেই হার মানতে চায় না। সে বারবার মেলোডাসের ইমোশনটাকে খুঁজে পাওয়ার জন্য এইরকম বিষাক্ত জায়গায় সে ক্রমাগত এগিয়ে যেতেই থাকে।
ঠিক তখনই আমরা দেখতে পারি অত্যন্ত বড় একটা ভয়ানক মনস্টার যে কিনা বানের উপরে অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পারি বানও সে তার সাথে লড়াই করা শুরু করে দেয়। সে বলতে থাকে, অনেক দিন হয়ে গেল, আমি বোর হয়ে গেছিলাম, আজকে একটু ওয়ার্ম আপ করার আবার সুযোগ পেয়ে গেলাম। কিন্তু বান ছিল ইমোর্টাল, সে কখনোই মরবে না। তাই জন্য তার পুড়ে যাওয়া বডিটা আবার ফেরত চলে আসে, শুধু গর্দারিটা বাদে। মনে হচ্ছে তোমাকে হারানোটা অতটা সহজ হবে না, চলে আয়, দেখে নিচ্ছি তোকে। এটা বলার পর আমরা দেখতে পারি বানের সাথে সেই মনস্টারের একটা তুমুল যুদ্ধ বেঁধে যায়। সেই মনস্টারটা বারবার বানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল, কিন্তু বান প্রত্যেকবারই রিজেনারেট হয়ে তার উপরে অ্যাটাক করতে থাকে। যুদ্ধ করতে করতে দিন কাটে, মাস কাটে, বছর কাটে, গরম থেকে শীতকাল থেকে শুরু করে একদম বরফকাল চলে এলো। তারপরেও আমরা দেখতে পারি এদের যুদ্ধ থামার ছিল না। হবে আর তুই কিরকম মনস্টার রে, শালা কত বছর কেটে গেছে জানিস তোর সাথে ফাইট করতে করতে। আমি এত বিজি ছিলাম আমার বন্ধুর ইমোশনটাকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু তোর সাথে লড়াই করতে করতে আমার আরো দেরি হয়ে গেল। বান আর সেই মনস্টারটা লড়াই করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে তারা ওই জায়গায় ওখানে ঘুমিয়ে যায়। বান যখন আবার নিজের চোখটা খুলে তাকায় তখন সে দেখতে পারে সেই মনস্টারটা তার এখন একটা বন্ধু হয়ে গেছিল। সে বরঞ্চ তাকে উল্টে আরো পাহারা দিচ্ছিল। আরে ক্যাপ্টেন, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য ওয়েট করছে তো। আমি আর একটু ঘুমিয়ে পড়ি, খুবই ঘুম পাচ্ছে। অনেকদিন পরে আমরা দেখতে পারি বান যে কিনা নিজের চোখটাকে আবার খুলে ফেলে। আরে ওই ড্রাগনটা কোথায় গেল? আচ্ছা, তাহলে তুমি ছিলে। তখন আমরা জানতে পারলাম যে ড্রাগনটা এতদিন ধরে বানের সাথে লড়াই করে যাচ্ছিল, সেই ছিল অ্যাকচুয়ালি মেলিওডাসের ইমোশন। এরপর আমরা দেখতে পারি মেলিওডাস যে কিনা তার জ্ঞানটাকে ফিরে পায় এবং বান তাকে দেখে বলেন, কি পার্টনার, কেমন আছো, অনেকদিন পরে দেখা হলো। আমরা দেখতে পারি মেলিওডাস বানকে দেখিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাকে জড়িয়ে ধরে সে কাঁদতে থেকে যায়। কারণ তার জন্য ছিল এটা অনেক বছর পরে তার পুরনো বন্ধুকে আবার নিচের চোখের সামনে দেখা। মেলোডিস বলতে থাকেন, বান তুমি আমাকে খোঁজার জন্য এখানে এসেছো, চলো তাহলে এবার বেরিয়ে যাই এখান থেকে। হ্যাঁ, এখান থেকে কিরকম বলে আমি জানি না, আমি তো শুধু তোমাকে খোঁজার জন্য এখানে বেরিয়ে এসেছিলাম। তারপরে আমরা দেখতে পারি ওরা দুজনে একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। মেলোডিস বলতে থাকে, বান তুমি কি পাগল নাকি, বেরোনোর রাস্তা না জেনে তুমি এখানে চলে এসেছো আমাকে খুঁজতে? আরে আমি আর কি করতাম বলো মেলোডাস, তোমাকে ছাড়া আমার কিছুতেই মন লাগছিল না, তাই জন্য আমি তোমার কাছে এখানে চলে এসেছি। এই কথাটা বলে আর শুনে তো মেলোডাস আর বান দুজনেই হাসতে থাকেন। অন্যদিকে দেখতে পারি আমরা আর একটা মনস্টার যে কিনা এদের দুজনের উপরে নজর রাখছিল। এর উপরে আমরা দেখতে পারি মেলোডাস আর বান তারা দুজনে মিলে অনেক দিন ধরে এখানে টাইম স্পেন্ড করতে থাকেন, কারণ এদের কাছে সময়ের কোনো অভাব নেই এবং এর সাথে তারা ট্রেনিং করতে করতে নিজেদের পাওয়ারটাকে আরো বেশি বাড়াতে থাকে এবং কিছু জন্তু জানোয়ারদেরকে তারা শিকার করে তাদের চামড়া থেকে তারা নিজেদের জন্য পোশাক বানাতে থাকে। আরে বান, দেখতে দেখতে 500 বছর কেটে গেল, আমাদের দুজনের দেখা হয়েছে। আরে আর কতদিন পরে আমরা এখান থেকে বেরোনোর রাস্তা পাবো? আমরা দেখতে পারি সেই মনস্টারটা যে কিনা এখনো তাদের উপরে নজর রেখে যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পারি বান আর মেলিওডাস এরা দুজনেই এই জিনিসটাকে অনেকদিন আগে থেকে নোটিস করতে পেরে গেছিল যে কোনো একটা মনস্টার চুপি চুপি তাদের উপরে নজর রাখছিল। তখনই তারা দুজনে মিলে ওই মনস্টারটার উপরে অ্যাটাক করতে লেগে যায়, কিন্তু আমরা দেখতে পারি সেই মনস্টারটা এতটাই ছটফটে ছিল যে সে মেলোডাসের পিছনে এসে তার শিং দিয়ে তাকে ধরে নেয় আর তাকে বলতে থাকে যে তুমি হলবে না, যদি হলো তাহলে আমি তোমাকে এক পলকে মেরে দেবো। তোমাদেরকে দেখেই মনে হচ্ছে তোমরা একটা মানুষ এবং তোমরা অন্য জগৎ থেকে এখানে এসেছো, আমাকে বলো যে ওখানে আবার কি করে ফিরে যাওয়া যায়। আবে ওয়ে, তুই কি কোনো ডিমন লর্ডের আরেকটা চামচা নাকি বে? ডিমন লর্ড? আচ্ছা, ওই বড় দানবটা? আমি জানি ও এখন কোথায় আছে, আমি তোমাদেরকে ওর কাছে নিয়ে যেতে পারি, কিন্তু আমাকে একটা সাহায্য তোমাদেরকে করতে হবে। তখনই বান আর মেলিওডাস একটা জিনিস দেখে একদম অবাক হয়ে যায়, কারণ যেটাকে আমরা একটা মনস্টার ভাবছিলাম সেটা ছিল হকের বড় দাদা, যার নাম ছিল ওয়াইল্ড। আমার নাম হচ্ছে ওয়াইল্ড, আর আমার একটাই উদ্দেশ্য যে আমার ছোট ভাইকে খুঁজে বার করা। এই কথাটা শুনে তো মেলিওডাস আর বান দুজনেই একদম অবাক হতে থাকে। এই এক মিনিট, তোমরা নিজেদের চোখগুলোকে এত বড় বড় করছে কেন? তোমরা কি জানো আমার ভাই কি? বান আর মেলিওডাস যখন এই কথাটাকে মেনে নেন, এই কথাটা শুনতে এবং জানতে পেরে কি তার ভাই এখন অব্দি বেঁচে আছে, তখন ওয়াইল্ড সে তার নিজের কান্নাটাকে আর থামিয়ে রাখতে পারেনি, সে কান্নায় ভেসে যেতে থাকে। তখন আমরা দেখতে পারি এরা তিনজনে মিলে এক জায়গায় বসে গল্প করতে থাকেন এবং ওয়াইল্ড তার ভাইয়ের কথাটাকে বলতে থাকেন যে একদিন আমি আর আমার ভাই মাইল্ড দুজনে এক জায়গায় বসে ঘুমাচ্ছিলাম, কিন্তু তখনই ডিম্যান কিং তাকে আমার কাছ থেকে কিডন্যাপ করে অন্য একটা জগতে পাঠিয়ে দেয়, কারণ সে তার মাধ্যমে তোমার উপরে নজর রাখতে পারে ওই জন্যে। হ্যাঁ ওয়াইল্ড, তুমি ঠিক কথাই বলেছ, কারণ আমার বাবা একটা ডিম্যান কিং যে কিনা সরাসরি
সরাসরি ওই ওয়ার্ল্ডে যেতে পারবে না, তাই জন্য সে আমার উপর নজর রাখার জন্য হয়তো তোমার ভাইকে ব্যবহার করেই থাকতে পারে। এরপর আমরা দেখতে পারি বার্ন আর মেলিওডাস তারা হকের ব্যাপারে অনেক কিছু কথা ওয়াইল্ডকে বলতে থাকেন এবং ওয়াইল্ড তার ভাইয়ের সেই সমস্ত হাস্যকর কথা শুনে সে অত্যন্ত আনন্দ পেতে থাকেন এবং হাসতেও থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি লুডোসেল যেখানে বলতে থাকে, আমি কখনো ভাবতেও পারিনি যে লুডিস তোমার উপরে এতগুলো অ্যাটাক করার পরও তুমি এখনো নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে বলে। আমি জেলডোরিস ডিমনের ছেলে, তোমাকে এবার দেখাবো সত্যিকারের ডিমন পাওয়ার। এটা বলার পরে জেলডোরিস একটা ম্যাজিক ক্যাস্ট করতে থাকেন যেটার নাম হচ্ছে অমিনাস নেবিউলা, যার জন্য আমরা দেখতে পারি গিলথান্ডার, হ্যান্ডারিকসন, অ্যাসকানর এমনকি লুডোসিয়েলও যেন তাদেরকে জোর করে হাওয়ার মাধ্যমে টেনে নিচ্ছে তাদের কাছে জেলডোরিস। আমরা দেখতে পারি জেলডোরিস যেখানে একটা অ্যাটাক তাদের উপরে করে দেয়, যার জন্য আমরা দেখতে পারি সবাই ছিটকে দেওয়ালের দিকে পড়ে যায়। আমরা দেখতে পারি সবারই অবস্থা খারাপ হয়ে গেছিল, ইভেন অ্যাসকনারের অবস্থাটাও অনেক থেকে খারাপ হয়ে গেছিল। এটা কিরকম অ্যাটাক যে বারবার আমাকে তার কাছে টেনে নিচ্ছে আর আমার উপরে এরকম জোরে জোরে অ্যাটাক করছে। আমরা দেখতে পারি অ্যাসকনার যেখানে তার ফিজিক্যাল পাওয়ারের মাধ্যমে কোন রকম মাটির উপরে পা ঢুকিয়ে দাঁড়িয়েছিল, আর আমরা মার্লিনকে দেখতে পারি যে কিনা বারবার হ্যান্ডারিকসন আর গিলথান্ডারকে টেলিপোর্ট করে পিছনের দিকে করেই যাচ্ছিল। আর এই বেলিয়ালুইনের মেয়ে মার্লিন এ তো প্রচুর চালাক, বারবারই টেলিপোর্টেশন ম্যাজিকের ইউজ করে সে বারবারই জেলডোরিসের অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছে। আমরা দেখতে পারি লুডোসেন যে কিনা সে এবারে উড়ে উড়ে যেতে থাকে জেলডোরিসের কাছে আর বলতে থাকে, তুমি যখন আমাকে টানছো তাহলে আমি তোমার কাছেই যাই আর তোমাকে মেরে ফেলবো। তখনই আমরা দেখতে পারি লুডোসেল আবার এক পলকের মধ্যে একটা দেয়ালে ছুঁড়ে ধাক্কা লেগে পড়ে যায়। সে বুঝতেই পারলো না যে এক পলকের মধ্যে তার সাথে এটা কি হয়ে গেল এবং এরই সাথে তাকে সে আবার টানতে থাকেন। আমরা দেখতে পারি লুডোসেল যেখানে অ্যাসকানরের পিঠে কোনো রকম আটকা পড়ে যায়। মার্লিন এই মালটার কি পাওয়ার আমি কিছু বুঝতেই পারছি না। জেলডোরিস এখন ডিমন কিং এর পাওয়ারটাকে হোল্ড করে রেখেছেন এবং এই পাওয়ারটা এমন যে সে আমাদেরকে তার কাছে টানছেন এবং একটা অদৃশ্য জিনিস যেটা কিনা আমাদের উপরে অ্যাটাক করে অনেক দূরে ছুড়ে ছুড়ে ফেলছে। অ্যাসকানর, আমি চাই যে তুমি আমাকে একটু হেল্প করো, ক্ষমা করো, কিন্তু কারোর কাছ থেকে অর্ডার নেওয়াটা আমার ইগোর মধ্যে পড়ে। আমি হচ্ছি লায়ন সিং অ্যাসকানর। অ্যাসকানরের কাছ থেকে সাহায্য না পাওয়ার জন্য আমরা দেখতে পারি লুডোসেল যে কিনা আবার উড়ে উড়ে জেলডোরিসের কাছে যেতে থাকে তার হাতে মার খাওয়ার জন্য। তখনই মার্লিন এসে বলতে থাকেন, অ্যাসকানর তুমি লুডোসেলকে এখনোর জন্য একটু হেল্প করো। যেরকমটা আপনি বলবেন ম্যাডাম। এটা বলার সাথে সাথে অ্যাসকানর তাকে ধরে রেখে দেন। আরে তুমি তো বলছিলে তুমি কারোর কাছ থেকে অর্ডার নাও না। হ্যাঁ, আমি কারো কাছ থেকে অর্ডার নেই না, শুধু মার্লিনকে ছাড়া। অন্যদিকে আমরা পর্বতের ভিতরে দেখতে পারি বার্ন, মেলোডাস আর মাইল্ড তারা তিনজনই মিলে অন্য জগতে যাওয়ার জন্য রাস্তাটাকে খুঁজে বার করছিল। মাইল্ড, তুমি একটা খুবই ভালো দাদা, তুমি তোমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য এত বছর ওয়েট করেছো, এমনকি তুমি আমাদের সাথে অন্য জগতেও যেতে রাজি আছো। কিন্তু আমাকে দেখো, আমি এলিজাবেথের প্রেমে পড়ে এত দূরেই চলে গেছিলাম যে আমি আমার ভাইয়ের কথাও কিছুতেই মনে রাখতে পারিনি। আমি তার কথা ভুলে গেছিলাম যখন কিনা তার জীবনও একটা মেয়ে ছিল যাকে কিনা সে মন থেকে খুবই ভালোবাসতো। সেই মেয়েটা একটা ভ্যাম্পায়ার ছিল এবং তার নাম ছিল গেলদা। ভ্যাম্পায়ার জাতি ডিমন কিং এর থেকে অনেকটাই নিচু জাতি, যার জন্য এরা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, কারণ জেলডোরিসের বাবা ডিমন কিং এদের সম্পর্কটাকে কোনো মতেই হয়তো মেনে নিত না, তাই জন্যে। কিন্তু একদিন আমার বাবা ডিমন কিং জেলডোরিসকে একটা অর্ডার দেয় যে সে যেন নিজের হাতে পুরো গোটা ভ্যাম্পায়ার ক্ল্যানকে মেরে খতম করে রেখে দেয়। জেলডোরিস গোটা ভ্যাম্পায়ার ক্ল্যান মেলোডাসকে সাহায্য করে। মেলোডাস এখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওই জন্য আমি চাই যে তুমি তাদের সহকর্মী ভ্যাম্পায়ার ক্ল্যানকেও একদম মেরে খতম করে দাও। এটা শুনে জেলডোরিসের মনটা খুবই কেঁদে ওঠে, কারণ ভ্যাম্পায়ার ক্ল্যানের মধ্যে তার গার্লফ্রেন্ড গেলডাও থাকেন। গোটা ভ্যাম্পায়ার ক্ল্যানকে মারা মানে তার নিজের হাতে তার গার্লফ্রেন্ডকেও তাকে মারতে হবে। বাবা, আমি আপনার অর্ডারটাকে অমান্য করতে চাইছি না, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, ভ্যাম্পায়ার ক্ল্যান অনেক বছর ধরেই আমাদেরকে সাহায্য করে এসেছেন, আমাদের দাসত্ব গ্রহণ করেছে। হঠাৎ করে তাদের উপরে এরকম অ্যাটাক, তাও আবার কোনো কারণ ছাড়াই, আমার মনে হয় না এটা করা ঠিক হবে বলে। এরকমটা যদি আমরা করি বাবা, তাহলে হয়তো ভ্যাম্পায়ার ক্ল্যানটা রেগে যাবে এবং তারা উল্টেই আমাদের উপরে অ্যাটাক করতে লেগে যাবে। এটার ব্যাপারে একবার ভেবে দেখো বাবা। জেলডোরিস, তোমার এত স্পর্ধা বেড়ে গেছে যে তুমি আমার মুখে মুখে কথা বলো। আজ যদি আমরা কোনো রকম শিক্ষা না দিয়ে মেলিওডাসের এই বিশ্বাসঘাতকতাকে যদি সাপোর্ট করি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো জেলডোরিস। আমরা দেখতে পারি জেলডোরিসের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে তার বাবা ডিমন কিং এর আদেশটা মানতেই হয় এবং এরই সাথে তারা এক রাতের মধ্যে পুরো ভ্যাম্পায়ার ক্ল্যানকে খতম করে রেখে দেয়।
কিন্তু সে গেল্ডা আর তার পরিবারকে মারে না, তাদেরকে সে একটা জায়গায় নিয়ে চলে আসে আর বলতে থাকে তোমরা ডিমন কিং এর পেছনে পেছনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, ওই জন্য এটা ডিমন কিং এর আদেশ যে তোমাদেরকে হত্যা করা, কিন্তু শুধুমাত্র মেরে ফেললে তোমাদেরকে একটা কম শাস্তি দেওয়া হবে। ওই জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের সমস্ত ফ্যামিলিকে আমি এই জায়গায় সিল করে রেখে দেবো। মনস্ফিট এই কথাটা বুঝে গেছিল তখন যে জেলডরিস গেল্ডাকে ভালোবাসে, ওই জন্য সে তাদেরকে হত্যা করতে চায় না, বরঞ্চ সিল করে আপাততের জন্য কোনো রকম তাদেরকে বন্দি বানিয়ে রাখছে। কোনোদিন একটা সময় পেলে সে তাদেরকে আবার আনলক করে দেবে। ওই জন্য মনস্ফিট একটা কথা না বলে সে সেখান থেকে চলে যায়। জেলডরিস, তুমি নিজেকে দোষারোপ করো না, আমি জানি যেটা তুমি করছো সেটা তুমি নিজের ইচ্ছার সাথে করছো না। তখন আমরা দেখতে পারি জেলডরিস যে কিনা কাঁদতে কাঁদতে সেই সিলিং ম্যাজিকটাকে চালু করতে থাকে আর সে বলতে থাকে গেল্ডা, একদিন না একদিন আমি তোমাকে আবার ফিরিয়ে আনবো, এটা আমার প্রমিস রইল তোমার কাছে। তারপরে 3000 বছর পরে যখন তারা আবার ডিমন কিং সিলটাকে ভেঙে তারা যখন এই জগতে এসেছিল, তখন সে লুকিয়ে লুকিয়ে সে গেল্ডাকে আনলক করার জন্য যাচ্ছিল সেই গুহাতে। তখনই জেলডরিস জঙ্গলে একটা লোককে দেখে বলতে থাকেন, আচ্ছা দাদা, আপনি কি এটা বলতে পারবেন যে এই পাহাড়টা এরকম দুধ চেলা হয়ে কি করে কেটে গেল? ও আচ্ছা, এই পাহাড়টা, হ্যাঁ আমরা শুনেছিলাম যে আজ থেকে 12 বছর আগে কিছু ভ্যাম্পায়ার যারা কিনা এখান থেকে একটা সিল থেকে বেরিয়ে গেছিল, তারা মানুষদের উপরে অ্যাটাক করবে এটা ভেবে 7 ডেডলি সিন্সের কিছু সদস্যরা তাদেরকেই আগে থেকে মেরে খতম করে দিয়েছিল। এটা শুনে তো সেদিন থেকে জেলডরিসের মাথা আরো বেশি ঘুরে যায়, 7 ডেডলি সিন্সের প্রতি তার রাগ হিংসা আরো বেড়ে যেতে থাকে। আর আমি সেদিন থেকে ভাবছিলাম যে জেলডরিস এতদিন ধরে কত কষ্ট পাচ্ছিল, আমি তার বড় দাদা, আর আমার উচিত ছিল তার পাশে থেকে তার কষ্টকে দূর করা, কিন্তু আমি সেরকমটা কিছুই করিনি। আমার মতো এত খারাপ দাদা পৃথিবীতে আর মনে হয় দ্বিতীয় নেই। অন্যদিকে আমরা দেখতে পারি জেলডরিস যে কিনা তার ম্যাজিকটাকে ক্যাস্ট করতেই থাকেন এবং সে এসকানোর আর লুডোসেলকে তার কাছে টানতে থাকেন তাদেরকে আবার মারার জন্য। এদিকে জেলডরিস তার মনে মনে ভাবতে থাকেন যখন মেলোরাস তার কানে কানে এই কথাটা বলেছিল যে তোমার প্রেমিকা গেল্ডা এখনো অব্দি বেঁচে আছে, আমি তাকে অন্য একটা জায়গায় সিল করে দিয়েছি, তুমি আমাকে ডিমন কিং বানিয়ে দাও আর আমি তোমাকে তোমার গার্লফ্রেন্ডের কাছে নিয়ে যাব, এটা আমি তোমাকে কথা দিলাম। আর এই জিনিসটার জন্য জেলডরিস ডিমন কিং হতে আর চায়নি, সে মেলোডাসকে ডিমন কিং হতে দেয় আর মেলোডাসকে ডিমন কিং বানানোর জন্য সে যা করতে হয় সেটাই করবে। ওই জন্য সে ক্রমাগত অ্যাটাক তাদের উপরে করেই যাচ্ছিল। এটা কি হচ্ছে, জেলডরিসের পাওয়ার তো আগে থেকে আরো বেশি বেড়ে গেছে, আমি তো টেলিপোর্ট করার জন্য টাইমটাও পাবো না। মার্লিন, প্রথম অ্যাটাকটা আমি তোর উপরেই করব, তার উপরে আমি বাদ বাকি কমান্ডমেন্টস তোর কাছ থেকে কেড়ে নেব। এটা বলার পরে সে তাদের উপরে একটা অ্যাটাক করে, কিন্তু আমরা দেখতে পারি অ্যাসকানর যে কিনা মার্লিনকে বাঁচানোর চক্করে পুরো আঘাতটা সে তার পিঠে নিয়ে নেয়। এরপরে অ্যাসকানরকে আমরা দেখতে পারি যে কিনা অত্যন্ত পরিমাণে তার পাওয়ারটাকে বাড়াতে থাকেন, যার নাম হচ্ছে দ্য ওয়ান, এবং এই পাওয়ারটা দিয়ে সে হচ্ছে মেলিওডাসকে কাবু করেছিল। আরে, মানুষদের মধ্যেও এরকম একটা মনস্টার আছে, এটা তো আমি জানতাম না। এ কি করে জেলডরিসের ম্যাজিকের সামনে এরকম নর্মাল ভাবে হেঁটে আসতে পারে? আমরা দেখতে পারি অ্যাসকানর যে কিনা তার রিট্রা অস্ত্র দিয়ে তার উপরে একটা জবরদস্ত হামলা করে, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি তারই শক্তিশালী অস্ত্রটা যেটা কিনা ভেঙে যাচ্ছিল। অ্যাসকানর এতটা পাওয়ারফুল হওয়ার পরেও জেলডরিস তার অ্যাটাকটাকে কি করে রিফ্লেক্ট করতে পারে? ঠিক তখনই আমরা দেখতে পারি অ্যাসকানর যে কিনা তার অস্ত্রটাকে ছুড়ে ফেলে দেন এবং সে খালি হাতে লড়ার জন্য রেডি হয়ে যায়। তখন সে তার হাতটাকে ডিভাইন সর্ড অ্যাসকানর বলে তার উপরে অ্যাটাক করতে যায়। এই অ্যাটাকটাও সে মেলোডাসের উপরই আগেও করেছিল। একটা সামান্য মানুষ যে কিনা শুধুমাত্র তার নিজের খালি হাত দিয়ে একটা ডিমনকে এরকম ভাবে আঘাত করতে পারে, এটা কি করে সম্ভব? এতে কোনো সন্দেহ নেই, এটা তো ওই গ্রেস পাওয়ার যার নাম হচ্ছে সাইন, আর এটা ছিল 4 আর্ক এঞ্জেলসদের মধ্যে একজনের যার নাম ছিল মাইল। আমরা দেখতে পারি জেলডরিস যে কিনা অ্যাসকানরের এত বড় পাওয়ারফুল অ্যাটাকটাকেও রিফ্লেক্ট করে দিচ্ছিল, কিন্তু অ্যাসকানরও পিছনে দাঁড়ানোর ছেলে ছিল না। তার ইগোটা এতটাই বড় ছিল যে সে তার উপরে আবার ক্রমাগত অ্যাটাক করতে থাকেন, যে অ্যাটাকের পাওয়ারটা কিনা আগের থেকে আরো বেশি দ্বিগুণ হয়ে যায়, যেটাকে আটকাতে আটকাতে জেলডরিসের অবস্থাও খুবই খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি অ্যাসকানর যে কিনা তার আঙুল দিয়ে একটা অ্যাটাক করে দেয় জেলডরিসের উপরে, এবং ওই অ্যাটাকটা খেয়ে জেলডরিসের মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে থাকে।
ঠিক তখনই আমরা দেখতে পারি চ্যান্ডলার যে কিনা তার ডার্কনেস পাওয়ারটাকে অন করে দেয় এবং সূর্য যখনই কভার হয়ে যায় আমরা দেখতে পারি অ্যাসকনারের পাওয়ারটাও কভার হয়ে যায়, যার জন্য সে আবার নর্মাল হিউম্যান ফর্মে চলে আসে। আমরা দেখতে পারি জেলডোরিসের অবস্থা খুবই খারাপ হয়েছিল এবং লুডোশেল এই সুযোগ বুঝে তার উপরে একটা অ্যাটাক করতে আসে, কিন্তু আমরা দেখতে পারি কিউজেক ওখানে চলে আসে এবং তাকে আটকে নেয় এবং তার উপর একটা হামলা করে লুডোশেলকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন জেলডোরিস বলতে থাকেন, কিউজ্যাক আর চ্যান্ডলার, আমি চাই যে তোমরা তোমাদের অরিজিনাল পাওয়ারটাকে এবারে দেখাও, যে পাওয়ারটা কিনা আমার থেকে অনেকটাই বেশি। এদিকে আমরা পূর্বটির ম্যাপের ভেতরে দেখতে পারি মেলোডিসের মাথাটা হঠাৎ করে যন্ত্রণা করে ওঠে। তখন ডিমন কিং তাকে বলতে থাকেন, আমার ছেলে মেলোডাস, মনে হচ্ছে তুমিও আমার মতোই কিছু মনে করতে পারছো না কি, তাই না? ডিমন কিং এর ভয়েসটা শুনে বান আর ওয়াইল্ড এরা দুজনেই খুবই অবাক হতে থাকে। ঠিক যখনই আমরা দেখতে পারি অত্যন্ত ভয়ঙ্কর বড় দানব শরীর নিয়ে ডিমন কিং তাদের সামনে চলে আসে। মেলোডাস, মনে হচ্ছে আমার মতো তুমিও অ্যাস্তারসের ব্যাপারে সবকিছু ভুলে যাচ্ছ। তার ব্যাপারে আমার কিছুই মনে আসছে না। আমি চাই যে তার ব্যাপারে তুমি কিছু আমাকে বলো। অ্যাস্তারসা তোমার সব থেকে ছোট ছেলে এবং সে একটা ডিমন হওয়ার সত্ত্বেও সে একটা পাখিকেও পর্যন্ত মারতে পারতো না। হ্যাঁ, আর এই জিনিসটা এতটাই লজ্জাজনক ছিল যে আমি একটা কমান্ডমেন্টস অ্যাস্তারসকে দিয়েছিলাম। এইবারে আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি। আমি বাদে আরো তোমরা সবাই যারাই অ্যাস্তরসের ব্যাপারে আজ থেকে 3000 বছর আগে থেকে জানতো, আমাদের সবাইকে বোকা বানানো হয়েছে। মেলোডোসও তখন একটা জিনিস বুঝে খুবই অবাক হতে থাকেন এবং সে বুঝতে পেরে গেছিল যে তারা এতদিন কোন ভ্রমের মধ্যে বেঁচেছিল। এদিকে আমরা দেখতে পারি অ্যাস্তারসা যে কিনা ডিমন পাওয়ারটাকে কন্ট্রোল করতে না পেরে তাদের উপরে আন্ধাধুন অ্যাটাকের উপরে অ্যাটাক করেই যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি গৌথার ওখানে চলে আসেন এবং সে মনে মনে আজ থেকে 3000 বছর আগে অরিজিনাল গৌথারের কথাটা ভাবতে থাকে। গৌথার, আমার এই লাস্ট কথাটা শুনে রাখুন, এই হলিউডটাকে বন্ধ করার জন্য আমার সারা জীবনের যত শক্তি আছে আমি সেই শক্তি দিয়ে আমি একটা ফরবিডেন ম্যাজিক স্পেল করতে চলেছি, যেটা কিনা করা একদমই উচিত নয় এবং তার জন্য আমাকে একটা মানুষের পুরো ব্রেনটাকে ম্যানিপুলেট করতে হবে। সে নিজেকে ভুলে যাবে এবং এছাড়াও তাকে যে চেনে বা জানে তারাও তার ব্যাপারে সব কিছু ভুলে যাবে এবং এই জিনিসটা যদি আমি করি তাহলে গড আর ডিমন্ডদের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে এবং এই হলিউডটা বন্ধ হতে বাধ্য হবে। এদিকে আমরা দেখতে পারি লুডোসিয়াল, মার্লিন সবার মাথা যন্ত্রণা করতে থাকে, তাদের পুরনো স্মৃতি আবার ফিরে আসতে থাকে যারা যারা অ্যাস্তরসের ব্যাপারে জানতো। আমরা দেখতে পারি টার্মিল আর সারিয়েল এরাও বাদ পড়ে না, তারাও ধীরে ধীরে অ্যাস্তরসের কথা মনে করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি এলিজাবেথ যে কিনা আবার সেই পুরনো কথাটাকে ভাবতে থাকে। যখন সে অ্যাস্তরসের কাছে এসেছিল আর তাকে বলছিল যে তুমি এখানে চুপচাপ বসে আছো কেন, তুমি কি তোমার দাদার সাথে লড়াই করেছো? তখন অ্যাস্তরসা তাকে বলেছিল যে না, আমাকে সবাই বলে আমি কিনা একটা পোকাকে পর্যন্ত মারতে পারি না, আমি খুবই ভয় পাই, ভীতু, আমি খুবই দুর্বল। তখন এলিজাবেথ তাকে বলেছিল, আরে এই জিনিসটার জন্য তুমি এত চিন্তা করছো? আমার মনে হয় তুমি যেরকমটা আছো ওই রকম ঠিকই আছো। ঠিক তখনই আমরা দেখতে পারি এলিজাবেথ যে কিনা একটা কুকুরকে জড়িয়ে ধরে তাকে আদর করতে থাকে। তখন অ্যাস্তরসা তাকে বলছিল যে এই কুকুরটার নাম কি? তখন এলিজাবেথ যে কথাটা বলেছিল সেটা শুনে একদম পুরো স্টোরি চেঞ্জ করে দেওয়ার মতো ব্যাপার ছিল। সে বলছিল যে এই কুকুরটার নাম হচ্ছে অ্যাস্তরসা, এই নামটা মেলিওডাস রেখেছিল। এবারে আমরা দেখতে পারি এলিজাবেথ যে কিনা তার স্মৃতিশক্তিটাকে ধীরে ধীরে ফিরে পেতে থাকেন এবং সে অ্যাস্তরসাকে যাকে এতদিন ধরে চিনে আসছিল তার একটা আলাদাই রূপ সে তার মাথায় ইমাজিনেশন করতে থাকে আর বলতে থাকে, তাহলে কুকুরটা যদি অ্যাস্তরসা হয় তাহলে তুমি কি? খুব তাড়াতাড়ি আজ থেকে 3000 বছর আগে যারা যারা নিজেদের স্মৃতিশক্তিটাকে ভুলে গেছিল তারা তাদের স্মৃতিশক্তিটাকে আবার ফিরে পাবে। যে অ্যাস্ট্রোসকে সবাই ভেবেছিল যে সে মেলিওডাসের সাথে থাকবে এবং তাকে সে ফলো করত, কিন্তু আসলে সে লুডোসিয়ালকে সবসময় ফলো করত এবং সে তার মতোই শক্তিশালী হতে চেয়েছিল। যে অ্যাস্ট্রোসা এতদিন ধরে ভেবে এসেছিল যে সে নিজের হাতে মাইলকে মেরেছে, কিন্তু তার ব্রেনটাকে অ্যাকচুয়ালি গৌথার ম্যানিপুলেট করছিল, তাকে এটা ভাবাতে বাধ্য করেছিল যে সে নিজের হাতে মাইলকে মেরেছিল বলে। এরপরে আমরা দেখতে পারি অ্যাস্ট্রোসার ডার্ক পাওয়ারটা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে এবং তার সাদা চকচকে গডেস ডানাগুলি বেরিয়ে আসতে থাকেন। তখন গৌথার বলতে থাকেন, 10 কমান্ডমেন্টসের মধ্যে একজন সদস্য অ্যাস্তরসা, এরকম কোনো নামের মানুষ এই পৃথিবীতে ছিলই না। কারণ যাকে আমরা অ্যাস্তরসা ভেবে আসছি এতদিন ধরে তার আসল পরিচয় হচ্ছে মাইল, যে কিনা ফোর্ক আর্ক এঞ্জেলসদের মধ্যে একজন সদস্য এবং লুডোশেলের ভাই।
আমরা দেখতে পারি মাইল, যার স্মৃতিশক্তি ফিরে আসার জন্য তার মাথাটা ব্যথা করছে। এবার থেকে একে আমরা মাইল বলে ডাকবো। এটা এটা কি ছিল? আমি কি এতদিন ধরে স্বপ্ন দেখছিলাম নাকি? আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার দাদার মতো চুলের হেয়ার স্টাইল করেছিলাম, এবং তখন সবসময় আমাকে এলিজাবেথ সাপোর্ট করতো, যার জন্য আমার মনের ভেতরে এলিজাবেথের জন্য একটা আলাদাই জায়গা ছিল। তারপর ধীরে ধীরে আমি লড়াই করা শিখলাম এবং সমস্ত ডিমন্সদেরকে মারা শিখলাম। আমাকে দেখে আমার দাদা লুডোশেল আমাকে সবসময় সাপোর্ট করতো, আমাকে বলতো যে আমার ভাই তুমি একদিন অনেকটাই শক্তিশালী হবে, এবং সেদিন থেকে আমি নিজেকে আরো বেশি শক্তিশালী তৈরি করলাম এবং সমস্ত ডিমন্সদেরকে আমি এক এক করে মারতে শুরু করলাম। আমি বুঝতেই পারলাম না যে কখন দেখতে দেখতে আমি ফোর্ক আর্ক এঞ্জেলসদের মধ্যে সব থেকে শক্তিশালী যোদ্ধা হয়ে উঠেছিলাম। সমস্ত ডিমন্স প্রজাতি আমাকে ভয় করে চলতো, এমনকি আমি আমার দাদার জন্য একটা গর্বের অনুভব ছিলাম। কিন্তু এলিজাবেথ, তুমি এমনটা কেন করলে? তুমি আমাকে ছেড়ে দিয়ে ওই একটা নিচু জাতির ডিমন্স মেলিওডাসকে তুমি কেন ভালোবাসতে গেলে? আর ঠিক তখনই কেন জানি না আমার মাথার উপরে কেউ যেন একটা ম্যাজিক জাদু করে দিয়েছিল। আমি আমি কে? আরে হ্যাঁ, আমার নাম তো অ্যাস্তারোসা। ফাইনালি ফাইনালি আমি মাইলকে মেরে দিয়েছি, যে কিনা ফোর্ক আর্ক এঞ্জেলসদের মধ্যে সব থেকে শক্তিশালী যোদ্ধা ছিল। এটা শুনে আমার বাবা ডিমন কিং আমাকে খুবই সাবাসী দেবে। আমার চুলটা এত বড় বড় কেন? দেখতে কি বিচ্ছিরি লাগছে। তারপর সে তার চুলটাকে ছিঁড়ে নেয় এবং ছোট ছোট করে নেয়। হ্যাঁ, এই তো, এইবারে এই চুলটা আমার দাদা মেলিওডাসের মতো লাগছে। আমরা দেখতে পারি ডিমন কিং এর ব্রেনটা তখন ম্যানিপুলেট হয়ে গেছিল। তখন সে বলতে থাকে, অ্যাস্তারোসা, সত্যি তুমি আমার ছেলে, এই নাও তোমার জন্য একটা পুরস্কার। এটা বলে সে একটা কমান্ডমেন্টস মাইলের উপরে ইনপুট করে দেয়। আর সেই দিন থেকে মাইল হয়ে উঠেছিল অ্যাস্তারোসা। আমি কি করলাম? এতদিন ধরে আমি আমার কত গড ভাইদেরকে মেরে এসেছি নিজের হাতে। মাইল, এর জন্য আমি দায়ী। আমি সমস্ত শাস্তি নিজের মাথা পেতে নেব তোমার কাছ থেকে। প্লিজ মাইল, তুমি আমাকে মেরে ফেলো। গৌথার, তুমি সব কি বলছো? তুমি যেটা বলছো তোমার কোনো জ্ঞান আছে তো? ঠিক তখনই আমরা দেখতে পারি মাইল যেখানে একটা জবরদস্ত অ্যাটাক গৌথারের উপরে করে দেয়। আমি আমার দাদাকে কত শ্রদ্ধা করতাম, আর তুমি তাকে আমার শত্রু বানিয়ে দিয়েছো। আর তুমি কিনা আমাকে উল্টে ওই ডিমন কিংকে আমার ভাই বানিয়ে দিয়েছো। এটা বলার পরে তাকে আরো ঘুষি মারতে থাকে। তুমি যে জঘন্য পাপ কাজটা করেছো, এটার কোনো ক্ষমা নেই। এটা বলে সে গৌথারকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। গৌথার, আমি তোমাকে জানে মেরে ফেলি, কিন্তু তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে তুমি কেন কেন আমার সাথে এরকমটা করলে? আজ থেকে 3000 বছর আগে গড আর ডিমনদের পাওয়ার ডিসব্যালেন্স হয়ে গেছিল, কারণ মেলিওডাস ডিমন প্রজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে গডের সাথে মিশে যায় এবং তাদের পাওয়ারটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। এবং এই ব্যালেন্সটাকে বরাবর করার জন্য মেলিওডাসের মতোই আর একটা শক্তিশালী গডের পাওয়ার দরকার ছিল, যে কিনা ডিমন্সদের হয়ে লড়াই করবে, এবং এর ফলে ডিমন পাওয়ার এবং গড পাওয়ার একদম ব্যালেন্স হয়ে থাকবে। সেই শক্তিশালী যোদ্ধা আর কেউ নয়, সেটা হচ্ছে তুমি মাইল। পুরো গোটা গডেস ক্ল্যান যখন তাদের সব থেকে শক্তিশালী যোদ্ধা মাইলকে হারিয়ে ফেলবে, তখন তাদের কাছে কফিন অফ এটার্নাল ডার্কনেস এই জিনিসটাকে ব্যবহার করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, যার ফলে সমস্ত ডিমেন্সরা সিল হয়ে যাবে এবং কোনো রকম যুদ্ধ ছাড়াই এই যুদ্ধটা শেষ হয়ে যাবে। এই লড়াইটাকে বন্ধ করার জন্য আমাকে এতদিন ধরে এত কষ্টের মধ্যে তোমরা রেখে দিয়েছিলে, তাহলে আমি তোমাকে ওই সেম কষ্টই আবার ফেরত দিতে চলেছি গৌথার। তুমিও একটু বোঝো যে আমি কতটা কষ্টের মধ্যে এতদিন ছিলাম। ঠিক তখনই আমরা দেখতে পারি কিং এর যে বালিশটা থাকে, যে কিনা মাইলকে একটা ঘুষি মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। কিং, তুমি থেমে যাও, তুমি এরকম করো না। আমি সত্যিকারে একটা জঘন্য কাজ করেছিলাম, আর তার শাস্তি আমাকে পাওয়া উচিত। গৌথার, তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, আমাদের 7 ডেডলি সিনসের একটা রুলস আছে। যদি আমাদের মধ্যে কোনো মেম্বার বিপদে পড়ে, তাহলে বাকি মেম্বাররা তাকে সাহায্য করবে, আর আমি এখন ওটাই করছি। আমরা দেখতে পারি মাইল যে কিনা দূর থেকে একটা লেজার বিম অ্যাটাক কিং এর উপরে করে দেয়। কিং এর কাঁধটা ফুটো হয়ে যায়, যার জন্য সে অনেকটাই কষ্ট পেতে থাকে এবং মাটির উপরে পড়ে যায়। প্লিজ মাইল, তুমি এখানে আর কাউকে কষ্ট দিও না। আমি তোমার অপরাধী, তুমি আমাকে মেরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এইরকম রিয়েকশনই তো আমার চাই। আমি চাই যেন তুমি এরকমই কষ্ট পাও, কারণ আমি যে কষ্টটা পেয়েছি এটা তার কাছে কিছুই নয়। আমরা দেখতে পারি কিং যে কিনা তার পাওয়ারফুল অ্যাটাকটা মাইলের উপরে করে দেয়, কিন্তু মাইলকে আমরা দেখতে পারি যে কিনা এতটাই পাওয়ারফুল ছিল, সে তার একটা হাত দিয়ে তার ওই অ্যাটাকটাকে ধরে
করে রেখে দেয়। টার্মিয়াল বলতে থাকেন, এরা সবাই মিলে আমাদের মাইলের সাথে এটা কি করছেন? তখন সারিল বলতে থাকে, টার্মিয়াল চলো, আমাদেরকে কি সাহায্য করা উচিত? টার্মিয়াল বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ চলো চলো, মাইলকে সাহায্য করা উচিত। না না টার্মিয়াল, তুমি ভুল ভাবছো। আমি বলতে চাইছি যে 7 ডেডলি সিনসকে আমাদের সাহায্য করা উচিত। এই কি বলছো সারিয়েল? আরে মাইল তো আমাদেরই একজন সহকর্মী, তাছাড়াও আমাদের ভাই। আমরা তার বিরুদ্ধে কেন যাব? তাছাড়া 7 ডেডলি সিনসরাই হচ্ছে তার ব্রেনটাকে ম্যানিপুলেট করেছিল, এতে ওর কি দোষ? সারিয়েল বলতে থাকেন, হ্যাঁ তুমি ঠিকই কথা বলেছ। মাইল অবশ্যই সে তার নিজের জ্ঞানটাকে ফিরে পেয়েছে, কিন্তু তার মধ্যে এখনো সেই সানশাইন গ্রেস পাওয়ারটা আসেনি পুরোপুরিভাবে, কারণ তার ভেতরে এখনো সেই ডিমন কমান্ডমেন্টসদের পাওয়ারটা ঢুকে আছে, এবং আমি ওটাই চাই যে ওটার শরীর থেকে বেরিয়ে আসুক। এইভাবে আমরা মাইলকে প্রোটেক্ট করতে পারবো। আমরা দেখতে পারি মাইলের পাওয়ারটাও, যেটা কিনা ধীরে ধীরে আবার ডার্ক হতে থাকে। মাইল, তোমাকে আবার দেখে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আমি চাইছি তুমি এরকম লড়াইটা করো না, এটা তোমার জন্য ভালো হবে। টার্মিয়াল, সারিয়েল, তোমরা এটা কি বলছো? আমি তো কোনো রকমের দোষ করিনি, আমাকে তো ওরা ম্যানিপুলেট করেছে এতদিন। আমি যখন আমার প্রতিশোধটা নিচ্ছি, তাহলে তোমরা আমার পথের কাঁটা হয়ে কেন দাঁড়াচ্ছ? আমরা বুঝতে পারছি মাইল, তোমার ভেতরে এখন কি কষ্ট হচ্ছে, কিন্তু তুমি একটু শান্ত হয়ে যাও, তোমার রাগটাকে একটু কন্ট্রোল করো। আমার বিশ্বাস তুমি ধীরে ধীরে ঠিক হতে থাকবে। তোমরা আমার কষ্টটাকে বুঝতে পারছো? এটা এটা একটা ফালতু কথা ছাড়া আর কিছু না। তোমরা কখনোই বুঝতে পারবে না আমি কি কষ্ট এতদিন ধরে পেয়েছি। তোমরা যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াও, তাহলে তোমাদের উপরে অ্যাটাক করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা থাকবে না। এটা বলে সে একটা জবরদস্ত অ্যাটাক ক্রিয়েট করতে থাকে, এবং আমরা দেখতে পারি সে টার্মিল আর সারিলের উপরে অ্যাটাক শুরু করে দেন, এবং কিংকে আমরা দেখতে পারি সে হচ্ছে মাইলের উপরে অ্যাটাক করতে থাকে তাকে আটকানোর জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি টার্মিল আর সারিয়েল তারা তাদের টর্নেডো আর জলের পাওয়ার দিয়ে মাইলের দুটো হাতকে ধরে রেখে দেয়, এবং আমরা দেখতে পারি ডেরিয়েরি, যেখানে তার কম্বো অ্যাটাক মাইলের মুখের উপরে ক্রমাগত করেই যাচ্ছিল। মাইল, তুমি একটু ধৈর্য ধরে থাকো, সব কিছু তোমার জন্যই হচ্ছে। তুমি একটু নিজের রাগটাকে থামাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। টার্মিয়েল, সারিয়েল, তোমরা কি করে একটা ডিমনকে আমার মুখের উপরে এরকম হামলা করতে দিতে পারো? তোমরা তো আমার ভাই, আমার বন্ধু, তোমরা কেন আমার সাথে এরকম করছো? আমরা দেখতে পারি টার্মিয়েল, যে কিনা এই সমস্ত কথা শুনি সে আরো বেশি কাঁদতে থাকেন। সে তার ইমোশনটাকে কন্ট্রোল করতেই পারে না, যার জন্য সে তার অ্যাটাকটাকে বন্ধ করে রেখে দেয়। আমরা দেখতে পারি মাইলের একটা হাত ফ্রি হয়ে যায়। সে তখনই সেই মুহূর্তে ডেরির বুকটাকে পুরো এফাড় ওফাড় করে রেখে দেয়, এবং তার শরীরের ভেতরে বেঁচে থাকা একটা হৃৎপিণ্ডকে সে ফাটিয়ে মেরে রেখে দেয়। এবং এরই সাথে আমরা দেখতে পারি সে ডেরিয়ারির কমান্ডমেন্টস পাওয়ারটাকে সে আবার নিজের ভেতরে ঢোকানোর চেষ্টা করতে থাকে। মাইল, তুমি এটা করো না, তুমি যদি আর একটা কমান্ডমেন্টস পাওয়ারকে যদি তোমার শরীরের ভেতরে ঢোকাও, তোমাকে আর ফিরিয়ে আনা যাবে না। টার্মিয়াল তাকে অনেক করে বলতে থাকেন, প্লিজ তুমি থেমে যাও মাইল, এটা করো না। কিন্তু আমরা দেখতে পারি মাইল, যে কিনা কমান্ডমেন্টস পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নেয়। এবারে আমরা দেখতে পারি মাইল, যে কিনা সে আবার ট্রান্সফর্ম হতে থাকেন, এবং তার শরীর থেকে এত পরিমাণের হামলা বেরোচ্ছিল, যার জন্য চারিদিকে ধ্বংস ছড়িয়ে যাচ্ছিল, এবং তার মধ্যে থেকে একটা অ্যাটাক যেটা কিনা টার্মিল এবং সারিলের উপরে পড়ে, এবং তারা সেখানেই মরে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি কিংয়ের যে অশ্ল কুকুর পেটা ছিল তার মুখ থেকে টেলিপোর্ট করে ডিয়ানে ওখানে চলে আসে, এবং সমস্ত অ্যাটাক থেকে এলিজাবেথ, গৌথার এবং বাকি সবাইদেরকে প্রোটেক্ট করছিল। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি মাইল ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে যায়, এবং একটা গডের শরীর হওয়ার সত্ত্বেও 4টি ডিমন কমান্ডমেন্টসের পাওয়ার যখন তার ভেতরে যায়, একটা আলাদাই রূপ সে তখন ধারণ করেছিল, যেটা দেখে গৌথার, ডিয়ানি, এলিজাবেথ, কিং সবাই একদম অবাক হয়ে যেতে থাকেন, কারণ তার পাওয়াটা এখন 2 লাখ ক্রস করে চলে গেছিল। তখনই আমরা দেখতে পারি মাইল, যেখানে একটা জবরদস্ত অ্যাটাক করে দেয়, এবং এই অ্যাটাকটা এতটাই জোরালো ছিল যে উপরের আকাশ ফেটে তার ব্লাস্ট উপরের দিকে চলে যাচ্ছিল। আমরা দেখতে পারি এই আঘাতটা খাওয়ার পর থেকে সমস্ত মেম্বার্সদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তারা কোনো রকম ভাবে নিজেদের পায়ে দাঁড়িয়েছিল। আমরা দেখতে পারি ওরা মাইলের উপরে আবার অনেকগুলি অ্যাটাক করতে থাকে। মাইল তাদের অ্যাটাকগুলিকে ডজ করে কিং এবং ডিয়ানের উপরে একটা আঘাত করে দেয়, এবং তাদের গায়ে একটা মার্কিং টেনে দেয়, যার জন্য তাদের পাওয়ারগুলো সিল হয়ে যায়, তারা তাদের পাওয়ারটাকে ব্যবহার করতে পারে না। এবং এর সাথে আমরা দেখতে পারি মাইল, যেখানে আবার একটা জবরদস্ত হামলা তাদের উপরে করে দেয়। এই জন্য আমরা দেখতে পারি ওই হোলি ল্যান্ডটা, যেটা কিনা এত কিছু অ্যাটাক আর সহ্য করতে না পেরে ভেঙে টুকরো টুকরো হয়ে নিচের দিকে পড়তে থাকে। আমরা দেখতে পারি এলিজাবেথ, যার গডেস
গডেস পাওয়ার অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে তার ডানাটাও অ্যাক্টিভেট হয়ে গেছিল এবং সে ডিয়ানাকে ধরে হাওয়ার উপরে উড়তে থাকে। এদিকে আমরা হকে দেখতে পারি যে কিনা গৌথারকে নিয়ে উড়ে যেতে থাকে কিং এর কাছে, যাতে সে কিংকে আবার রিসিভ করতে পারে। এদিকে আমরা কিংকে দেখতে পারি যে কিনা যুদ্ধ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে সে মাটির দিকে পড়ে যেতে থাকে। তখন সে গ্লক্সিনিয়ার কথাটা মনে করতে থাকে। সে বলেছিল যে তোমার ডানাটা এতটা ছোট ছোট, তবুও তুমি এতটা শক্তিশালী। যখন তোমার ডানাটা পুরো বড় হয়ে যাবে, পুরো ফেরি প্রজাতির মধ্যে আজ পর্যন্ত যতগুলি রাজা ছিল তার থেকে তুমি সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠবে কিং। ঠিক তখনই আমরা দেখতে পারি কিং নিজের চোখটাকে খুলে তাকায় এবং সে তার পাওয়ারটাকে আরো বেশি করে বাড়াতে থাকে। আমরা দেখতে পারি এলিজাবেথকে পিছন দিক থেকে মাইল অ্যাটাক করতে আসে, কিন্তু ঠিক সেই সময় তাকে একটা জবরদস্ত অ্যাটাক করে মাইলকে অনেক দূরে কেউ ছুঁড়ে ফেলে রেখে দিয়েছিল। তোমরা আর চিন্তা করো না, এবারে এখান থেকে আমি সবকিছু দেখে নিচ্ছি। কিং, এটা কি তুমি কিং? তোমার ডানা এত বড় বড় কি করে হয়ে গেল? তখনই আমরা দেখতে পারি কিং এর শুধু ডানাগুলি বড় হয়নি, এর সাথে তার চেহারাটাও অনেকটাই পাল্টে গেছিল। আমরা দেখতে পারি মাইল যেখানে সেই জবরদস্ত অ্যাটাকটা সে কিং এর উপরে আবার করে দেয়। এর সাথে আমরা দেখতে পারি ওখানে একটা জঘন্য ব্লাস্ট হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি কিং যেখানে তার নতুন ম্যাজিক পাওয়ারের সাথে একটা নতুন ম্যাজিক ব্যারিয়ার ক্রিয়েট করেন, এলিজাবেথ আর ডিয়ানাকে ওখানে বাঁচিয়ে নেয়। এর সাথে আমরা দেখতে পারি কিং এর সেই ভাল্লুকের মতো যন্ত্রটা যে কিনা মাইলের উপরে ঘুষি মেরে মেরে তাকে থেঁতো করে মাটির দিকে ছুঁড়ে মারে। কিং এর এতটা শক্তি দেখে ডিয়ানে আর এলিজাবেথ খুবই অবাক হতে থাকে। তারপরে কিং আবার জবরদস্ত অ্যাটাক মাইলের উপরে করতে থাকে। মাইল, আমি তোমাকে ভালোভাবে চিনি না, কিন্তু এইটুকুনি আমাদের মধ্যে একটা কমন আছে যে তুমি আর আমি আমাদের কিছু গুরুত্বপূর্ণ টাইমগুলোকে আমরা নিজেদের জীবন থেকে হারিয়ে ফেলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা বাদবাকি জীবনটা এইভাবে হিংসা করে কাটিয়ে দেবো। আমাদের বাকি জীবনটাও আমরা ভালো করে কাটাতে পারি মাইল। আমরা দেখতে পারি মাইল যেখানে তার অ্যাটাক থেকে দূরে সরে আসে এবং সে ঘুরিয়ে কিং এর উপরে আরো অনেকগুলি অ্যাটাক করতে থাকে, কিন্তু আমরা দেখতে পারি কিং যে কিনা তার অ্যাটাক দিয়ে তার অ্যাটাকটাকে ডজ করে দেন। এদিকে আমরা মাইলকে দেখতে পারি যে কিনা আর লড়াই করতে পারে না, তার মাথা যন্ত্রণা করতে থাকে, সে ছটফট করতে থাকে, যেটা দেখে ডিয়ানে আর এলিজাবেথ একদম অবাক হয়ে যায়। এর সাথে এটা কি হচ্ছে কি? মাইল, আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি, ওই জন্য আমি তোমার কাছে শাস্তি পেতে চেয়েছিলাম, কিন্তু যদি এটা আমি করি তাহলে এতে তোমার রাগ আরোই বাড়বে, এতে তোমার কোনো সাহায্য হবে না। এই জন্য শেষবারের মতো আমাকে একটা চান্স দাও যাতে আমি তোমাকে বাঁচাতে পারি, তোমার হেল্প করতে পারি। এটা বলে সে মাইলের মাথার উপরে আর একটা মাইন্ড ম্যাজিক করতে থাকে। তখনই আমরা দেখতে পারি মাইল যে কিনা তার ভেতরে চুপচাপ বসেছিল এবং সেখানে গৌথার তার কাছে চলে আসে। মাইল, তুমি এখানে কি করছো? তোমাকে তোমার সেন্সে ফিরিয়ে আসা উচিত। আমি কার জন্য যাব? কে আমার জন্য ওয়েট করছেন? সমস্ত গডেস ক্ল্যানকে আমি আমার নিজের হাতে খতম করে দিয়েছি, এমনকি আমি আমার বন্ধু টার্মিল আর সারিয়েলকেও নিজের হাতেই মেরে দিয়েছি। আমি কার জন্য ফিরে যাব? ঠিক তখনই আমরা দেখতে পারি মাইলের ভিতরে থাকা 4টে কমান্ডমেন্টস তারা ওখানে চলে আসে এবং সে গৌথারকে জড়িয়ে ধরতে থাকে যাতে সে যেন মাইলকে আবার তার নিজের জ্ঞানে ফেরাতে না পারে। তখন মাইল আবার বলতে থাকেন, গৌথার, তুমি আমাকে একটা কথা বলো যে গডেস ক্ল্যানের মধ্যে শুধুমাত্র আমি কেন, আমাকেই কেন চুজ করলে তুমি? এটা শুধু শক্তির খেলা নয়, অন্য কিছু কারণও আছে। তখন গৌথার বলতে থাকেন, মাইল, তুমি যখন একটা গড ছিলে তখন তুমি চোখ বুঝে আন্ধাধুন সমস্ত ডিমন্সদেরকে মেরে যাচ্ছিলে, তোমার ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না। তখন তুমি একটা মেয়েকে মেরে দিয়েছিলে, মনে আছে? সে মেয়েটাকে পুরোপুরি আমার মতো দেখতে। আশা করছি তুমি ওই মেয়েটার চেহারাটা এখন ইমাজিনেশন করতে পারছো। হ্যাঁ, আমি তারই মডেল। আমাকে যে অরিজিনাল গৌথার বানিয়েছিল পুরো তার মতোই দেখে আমাকে বানিয়েছিল। আর ওই মেয়েটার নাম হচ্ছে গ্রালিজা, যে কিনা ছিল অরিজিনাল গৌথারের লাভার, আর তাই জন্য গৌথার তোমাকেই চুজ করেছিল এই অসহ্য যন্ত্রণার জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি গৌথারের টাইম হয়ে এসেছিল, যার জন্য সে টেলিপোর্ট হয়ে আবার বাইরের দিকে চলে যায়। আমরা দেখতে পারি মাইল যে কিনা সমস্ত সত্যি কথাটা জানতে পেরে সে একদম অবাক হয়ে গেছিল। সে বুঝতে পেরে গেছিল এতদিন যে সে কষ্টটা ভোগ করছিল এটা তার পাপেরই ফল ছিল। তখন 4টে কমান্ডমেন্টসের পাওয়ার বলতে থাকে, গৌথার এখান থেকে চলে গেছে মাইল, এখন আমাদেরকে তোমার ওই বডিটাকে ইউজ করতে দাও। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে অনেকটাই পাওয়ারফুল বানিয়ে দেব। তখন মাইল বলতে থাকেন, তোমরা ঠিক কথাই বলেছ, বোকামিরও একটা লিমিট থাকা উচিত, যেটা কিনা আমি অনেক আগে ক্রস করে ফেলে এসেছি। এই জন্য আমি চাই যে তোমরা আমার কাছ থেকে দূরে সরে চলে যাও। এটা বলার সাথে সাথে সে তার শরীর থেকে সমস্ত কমান্ডমেন্টসকে বাইরে ছুড়ে বার করে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি গৌথার আর মাইল, যারা কিনা অত্যন্ত দ্রুত গতি স্পিডে মাটির দিকে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই মাইলের বডিটা অনেকটাই গ্লো করতে থাকে।
গৌথারকে আমরা দেখতে পারি যে কিনা মাটির দিকে ক্রমাগত পড়েই যাচ্ছিল। কিং তাকে বাঁচানোর জন্য যাচ্ছিল, কিন্তু কিং এর জন্য সেটা অনেকটাই দেরি হয়ে গেছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি গৌথারের কেউ হাতটা ধরে রেখে দিয়েছিল, এবং তার হাতটা যে ধরেছিল সে ছিল মাইল, যে কিনা পুরোপুরিভাবে নিজের জ্ঞানে ফিরে চলে এসেছে। এবং এর সাথে আমরা এটা দেখতে পারি মাইল, যে কিনা সেভেন ডেডলি সিন্সের সমস্ত সদস্যদের সাথে গিয়ে মার্লিন, এসকনর এবং বাকি সবাইদেরকে হেল্প করতে যাবে। এবারে আমরা দেখতে পারি কিউজ্যাক, যেখানে বলতে থাকেন মনে হচ্ছে এবারে আমাদের অরিজিনাল পাওয়ারটাকে দেখাতেই হবে। এটা বলার পরে আমরা দেখতে পারি জেলডোরিস আর কিউজ্যাক তারা তাদের পাওয়ারটাকে আরো বেশি করে বাড়াতে থাকে, এবং তারা একে অপরের সাথে জুড়তে থাকে। এমন একটা ডিমন যাকে কিনা ডিমন কিং তার অর্ধেক পাওয়ার দিয়ে বানিয়েছিল, কিন্তু সে এতটাই বেশি শক্তিশালী ছিল যে সে ডিমন কিং এর বিরুদ্ধেই লড়াই করতে যাচ্ছিল। তাই জন্য ডিমন কিং রেগে গিয়ে তাকে দুভাগে বিভক্ত করে দিয়েছিল, এবং সেই দুজন ডিমনকে সে মেলিওডাস এবং জেলডোরিসের মাস্টার হিসেবে নিযুক্ত করেছিল, এবং সেই দুটো ডিমন আমরাই ছিলাম। অন্যদিকে আমরা ডিমন কিংকে দেখতে পারি যে কিনা বলতে থাকেন, আচ্ছা তাহলে এই জানোয়ারটা হচ্ছে তোমাদেরকে ওই রাস্তার কাছে নিয়ে যাচ্ছে, তাই না? যে রাস্তা দিয়ে তোমরা অন্য জগতে যেতে পারবে। বান, মেলিওডাস, যাই হয়ে যাক না কেন আমাকে আমার ভাইয়ের কাছে যেতেই হবে, তার জন্য আমি এই ডিমন কিংটাকে শিক্ষা দেবই দেবো। এটা বলে সে একটা অ্যাটাক করতে যায় ডিমন কিং এর উপরে, কিন্তু ডিমন কিং জাস্ট নিজের একটা আঙুলের ঝটকা দিয়ে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। এর সাথে আমরা দেখতে পারি ডিমন কিং যে কিনা একটা বড় তলোয়ার নিয়ে বান আর মেলিওডাসের উপর একটা আঘাত করে দেয়, কিন্তু বান আর মেলিওডাস যেরকম সেরকম করে ওই অ্যাটাকটাকে ডজ করে নেয়। আমি আর একবার তোমাদেরকে এই কথাটা বলছি, ভালো করে কান খুলে শুনে রাখো, আমি কোনো কিছুতেই তোমাদেরকে এই জায়গা থেকে পালাতে দেব না। আমরা দেখতে পারি ডিমন কিং যে কিনা অনেকগুলি লাইটনিং অ্যাটাক মেলিওডাসের উপর করে দেয়। মেলিওডাস সেই সমস্ত অ্যাটাকগুলিকে ফুল কাউন্টার করে ডিমন কিং এর দিকে ছুঁড়ে মেরে দেয়, কিন্তু ডিমন কিং এর অ্যাটাক যখন ডিমন কিং এর গায়েই লাগলো তাতে ডিমন কিং এর কিছুই হলো না, যেটা দেখে বান আর ওয়াইল্ড তো একদম অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? ক্যাপ্টেন, এর পাওয়ার অ্যাবিলিটি কি? আমাদের কোনো অ্যাটাক এই শরীরের উপরে কাজই করছে না কেন? ডিমন কিং এর একটাই নাম, সেটা হচ্ছে দ্য রুলার। আমরা দেখতে পারি ডিমন কিং এমন জোরে জোরে আঘাত করছিল যে আঘাতে মেলিওডাস, বান আর ওয়াইল্ড কোথায় যে দূরে ছিটকে পড়ছিল তাদের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা দেখতে পারি তারা তিনজন কোনো মতেই হার মানতে চায় না, তারা ডিমন কিং এর উপরে অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু ডিমন কিংও মেলিওডাস সমেত বাকি সবাইদের উপরে জবরদস্ত অ্যাটাক করে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি মেলিওডাস যেখানে তার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক রিভেঞ্জ কাউন্টার করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ওই রিভেঞ্জ কাউন্টার অ্যাটাকেও ডিমন কিং এর কিছুই হয়নি। মেলিওডাস, তুমি যে অ্যাটাকটা করছো সেটা হচ্ছে তুমি চ্যান্ডলারের কাছ থেকে শিখেছো, যাকে কিনা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তোমার কি মনে হয় এইরকম অ্যাটাক আমার গায়ে কোনো রকমের কাজ করবে বলে? তখন সে মেলিওডাসের মুখের উপরে আর একটা ঘুষি মেরে তাকে অনেক দূরে ছিটকে ফেলে রেখে দেয়। যুদ্ধ কত বছর ধরে যে চলছিল তার কোনো ঠিক ঠিকানা নেই, এর ফাঁকে যে কতগুলো ঋতুও পাল্টিয়ে যায় তারও কোনো ঠিক ঠিকানা নেই। তারা ডিমন কিং এর সাথে লড়াই করেছে 6093 বার, আর তারা হেরেছে 6093 বার। তখনই বান একটা জিনিস লক্ষ্য করে যে ওয়াইল্ডের গায়ে একটা আঘাত ছিল, তখনই বান তাকে ট্রিটমেন্ট করে দেয় একটা হিলিং ম্যাজিক দিয়ে, যেটাকে দেখে মেলিওডাস বলতে থাকে, আরে বান, তুমি এরকম টেকনিক কোথা থেকে জানলে? আরে এই পাওয়াটা, আরে এটা তো আমি যে অমৃত পান করেছিলাম না, এটা তার অ্যাবিলিটি। তখনই আমরা দেখতে পারি বানের মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে ডিমন কিংকে হারানোর জন্য। এর সাথে আমরা দেখতে পারি ওরা সবাই মিলে আবার ডিমন কিং এর সামনে চলে আসছেন। ডিমন কিং, আমরা বুঝে গেছি যে তোমার আসল পাওয়াটা কি। তোমার পাওয়ারের নাম হচ্ছে ইনভার্জন। যে কোনো অ্যাটাক তুমি তাকে ঘুরিয়ে নিচের উপরে নিয়ে নিতে পারো, মানে কেউ যদি তোমার উপরে অ্যাটাক করে সেটাকে তুমি তোমার বডিতে হিল হিসেবে নিয়ে নাও, যার জন্য শত্রু তোমার উপরে যতই অ্যাটাক করুক না কেন তুমি কখনোই মরো না। ঠিক তখনই আমরা দেখতে পারি ওরা মিলে সবাই ডিমন কিংকে পাস করে অন্য একটা জায়গায় যেতে থাকে। তখনই ডিমন কিং যে একটা হামলা করতে যাচ্ছিল বান তাকে ধরে রেখে দেয়, এবং এরই সাথে আমরা দেখতে পারি ওয়াইল্ড আর মেলিওডাস তারা অন্য জগতে যাওয়ার জন্য রাস্তাটাকে খুঁজে পেয়ে গেছিল। তখন মেলিওডাস ঘুরে যখন দেখে যে ডিমন কিং তার নিজের হাতে বানকে ধরে রেখে দিয়েছিল, তখন বান বলতে থাকেন, তুমি তোমার পাওয়ারটাকে আবার এত তাড়াতাড়ি কি করে ফিরে পেলে? তখন ডিমন কিং বলতে থাকেন, আরে এটা খুবই সহজ, আমাকে শুধু আমার ম্যাজিক পাওয়ারটাকে ক্যান্সেল করতে হতো। আমরা দেখতে পারি মেলিওডাস যেখানে একটা অ্যাটাক করে বানকে তার হাত থেকে ছাড়িয়ে নেয়। বান, আমি চাই তুমি এখান থেকে যাও, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার পিছনে পেছনে চলে আসছি। এবারে আমরা দেখতে পারি মেলিওডাস আর ডিমন কিং এর মধ্যে একটা জবরদস্ত যুদ্ধ বেঁধে যায়, এবং এই অ্যাটাকের ফলে আমরা দেখতে পারি মেলিওডাস যে কিনা অনেকটাই আহত হয়ে যায়, সে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে না। মেলিওডাস, আমি এটা ঠিকই ভেবেছিলাম,
তুমি হচ্ছে তার একটা ইমোশন যে কিনা তাকে অত্যন্ত পরিমাণে দুর্বল করতেই থাকে। ওই জন্য তার শরীরে আমি তোমাকে কখনোই ফিরে যেতে দেব না। ঠিক তখনই আমরা দেখতে পারি ওয়াইল্ড চলে আসে মেলোডাসকে সাহায্য করার জন্য এবং সে অনেকগুলি অ্যাটাক ডেমন কিং এর উপরে করতে থাকে এবং সে এরই সাথে মেলোডাস আর বানকে ধাক্কা মেরে সেই রাস্তা দিয়ে ফেলে দেয় যাতে তারা অন্য জগতে ফিরে যেতে পারে। ডেমন কিং যখনই তাকে আটকানোর জন্য চেষ্টা করছিল তখনই আমরা দেখতে পারি ওয়াইল্ড যে কিনা তার পুরো নিজের শক্তি দিয়ে ডেমন কিং এর উপরে অ্যাটাক করে যাচ্ছিল, যেটা দেখে মেলিওডাস আর বান খুবই ভয় পেতে থাকে। তারা চিল্লিয়ে তার নামটাকে ডাকতে থাকে, বান, মেলিওডাস, আমাকে ক্ষমা করো, আমি সত্যিকারে খুবই পস্তাচ্ছি যে তোমাদের সাথে গিয়ে আমি আমার ভাইকে দেখতে পেলাম না, কিন্তু আমার বিশ্বাস তোমরা আমার ভাইকে সবসময়ের জন্য ভালো রাখবে। ঠিক তখনই আমরা দেখতে পারি বান আর মেলিওডাস দুজনে আলাদা আলাদা দিকে যেতে থাকে, কারণ বান হচ্ছে হকের চোখের মাধ্যমে বেরিয়ে আসবে, কারণ সে ওইখান থেকে এন্টার করেছিল। আর এই মেলোডাস হচ্ছে অরিজিনাল মেলোডাসের ইমোশন, তাই জন্য মেলোডাস যেখানে ডিমন কিং হচ্ছে তার শরীরে সে একটা ইমোশন রূপে তার ভেতরে চলে যাবে, যাই জন্য তারা আলাদা আলাদা রাস্তায় যেতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই রাস্তা ফাটিয়ে ডিমন কিং তার নিজের হাত দিয়ে মেলোডাসকে ধরে রেখে দেয়, যেটাকে দেখে বান তো একদম অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব। মেলিওডাস, আমি তোমাকে ধরে ফেলেছি, আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে এই জায়গা থেকে যেতে দেব না। ক্যাপ্টেন, তুমি হার মেনো না, আমি কথা দিলাম আমি আবার ফিরে আসবো আর তোমাকে এইখান থেকে ফেরত নিয়ে যাব। বান, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আমি ফিরে আসবো একার জোরে, তুমি অন্যান্যদেরকে সাহায্য করো। মেলিওডাস, আমি কখনোই ভাবিনি যে তুমি এরকম জেগে জেগে স্বপ্ন দেখো বলে, কারণ তুমিই ভেবে দেখো আমার হাতের মুঠো থেকে তুমি কি করে বেঁচে ফিরে যেতে পারো মেলিওডাস। ঠিক তখনই আমরা দেখতে পারি ডিমন কিং এর পুরো হাতটা ভেঙে উড়ে চলে যায়, যেটাকে দেখে ডিমন কিং খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি মেলিওডাস যে কিনা তার অরিজিনাল পাওয়ারটাকে অ্যাওয়াকেন করে নেয় এবং এরই সাথে ওই ডিমন কিং এর হাতটা সে তার নিজের পাওয়ার দিয়ে ভেঙে রেখে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পারি হকের চোখের মাধ্যমে বান ওখানে চলে আসছে, তাকে দেখে সমস্ত সেভেন ডেডলি সিন্সের লোকেরা একদম অবাক হয়ে যায়, তাদের চোখের জল কান্নায় ভেসে যেতে থাকে। তাকে দেখা মাত্রই এলিজাবেথ বলতে থাকেন, বান, তুমি ফিরে এসেছো, তাহলে কি মেলোডাসও তোমার সাথে এসেছে? এলিজাবেথ, তুমি চিন্তা করো না, মেলোডাস আমাকে তো কথা দিয়েছেন সে আমাদের কাছে ফিরে আসবে স্পেশালি তোমার জন্য। বন্ধুরা, তোমরা যাও ক্যামলেট রাজ্যে ওদেরকে সাহায্য করতে, আমি এটা অন্য জায়গা থেকে এক্ষুনি পাইকারি নিয়ে আসছি। এটা বলে বান ওখান থেকে চলে যেতে থাকে। এদিকে আমরা লিওনাস কান্ট্রির ভিতরে দেখতে পারি যেখানে কিনা সমস্ত মানুষ এবং জায়ান্টরা মিলে সমস্ত ডিমন্সদের উপরে অ্যাটাক করে যাচ্ছিল। এরই সাথে আমরা এলিনকে দেখতে পারি, তার অবস্থাও ঘনিয়ে এসেছিল, তার শরীরটা অনেকটাই দুর্বল ছিল, কিন্তু তবুও সে সবার সাথে ডিমন্সদের বিরুদ্ধে লড়াই করছিল। একটা সময় এসে আমরা দেখতে পারি এলিন যে কিনা দুর্বল হয়ে মাটির দিকে পড়ে যেতে থাকে। ঠিক যখনই আমরা দেখতে পারি ওখানে বানের এন্ট্রি হয় এবং সে যখনই তার ম্যাজিকটাকে অ্যাক্টিভেট করে দেয় আমরা দেখতে পারি যে সমস্ত ডিমন্সরা এতক্ষণ ধরে মানুষের উপরে ভারী পড়ছিল তারা এক একটা কেটে চেলা হয়ে পড়ে যেতে থাকে। এইরকম পাওয়ার দেখে তো সবাই একদম অবাক হয়ে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি বান যেখানে এলেনকে ধরে নেন। এলেন, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করালাম, কি তাই না? এলেনকে আমরা দেখতে পারি যে কিনা বানকে আবার দেখে সে খুবই খুশি হতে থাকে, কিন্তু তার কাছে সময় অত্যন্ত কম ছিল। সে এতটাই দুর্বল হয়ে গেছিল যে সে আর কিছুক্ষণ পরেই মরে যাবে। সে তখনই অত্যন্ত পরিমাণে দুর্বলতা এবং ক্লান্তির জন্য ওখানে অজ্ঞান হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি বান যেখানে একটা ম্যাজিক স্পেল তার উপরে কাউন্ট করতে থাকে। বান, তুমি এটা কি করছো? তোমার সেই অমৃতের পাওয়াটাকে তুমি আমার শরীরে কেন ঢোকাচ্ছ? যদি এটা তুমি করো তাহলে তুমি আর ইমোর্টাল থাকবে না, তোমার শরীর আর আগের মতো হিল হবে না, তুমি একটা সাধারণ মানুষ হয়ে যাবে। হেলেন, এতে আমার কোনো যায় আসে না, যতক্ষণ তুমি বেঁচে আছো এটাই আমার জন্য যথেষ্ট। আমি তোমাকে বলেছিলাম না একদিন আমি তোমাকে তোমার কাছ থেকে চুরি করে নেব, আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে আর দুটো পার্ট আমি আনবো এবং ওই দুটো পার্টে আমি এই সিজন 5টাকে কমপ্লিট করে দেব। এরপরে একটা নতুন অ্যানিমেশন আমরা আবার স্টার্ট করব। প্রথমে আমি ভেবেছিলাম যে টু বি হিরো এক্সটাকে আমি এক্সপ্লেন করব, বাট আমি দেখলাম ওটাতে অলরেডি বাংলা এক্সপ্লেনেশন হয়ে আছে, তো ওটা না করে আমি ভাবছি অন্য কিছু একটা করব। আর আমার সেকেন্ড চ্যানেলে একটা নতুন ভিডিও আসার কথা ছিল, বাট
আমার শরীরটা হঠাৎ মাত্র খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ওখানে ভিডিও বানাতে পারলাম না। আর এখানে আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তাই জন্য আমি ওখানেও টাইম দিতে পারছি না। বাট চিন্তা করো না, ওই চ্যানেলে খুবই তাড়াতাড়ি আমি একটা ভিডিও আনতে চলেছি। তোমরা জাস্ট আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এইভাবে। আমি তোমাদের জন্য অ্যানিমেশন অবশ্যই আনবো। এটা ভেবো না যে আমি ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছি। প্লিজ তোমরা একটু ওয়েট করো, আমাকে এইভাবে সাপোর্ট করো। আমি তোমাদের জন্য ভিডিও অবশ্যই আনবো। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখনের জন্য বাই বাই।